জনসাধারণের বিপক্ষে চলে গেলে সেই বাজেট তো গণমুখী বাজেট হবে না। আমরা সৎ পথে থেকে ইনকাম করি 30% ট্যাক্স, আর যারা চুরি করে তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করতেছে। এটা তো কোনো বিচার হলো না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কয়েক মাস সংকোচনশীল নীতি চলবে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী অর্থনৈতিক সংকট নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন। আরও একটু পরিডোরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর রাজস্ব আদায়ী বাজেটের প্রধান চ্যালেঞ্জ। অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে নেই কোনো নির্দেশনা, মনে করে সিপিডি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানির দিকে যাচ্ছে, আমদানিটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থায় কমে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম যে এত প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিম্নগতি দেখা যাচ্ছে। সরকার ঋণ না নিলে ব্যাংকের ব্যবসা হবে না, বললেন অর্থ উপদেষ্টা। বেনজির চাইলেও কালো টাকা সাদা করতে পারবেন না, জানালেন এনবিআর চেয়ারম্যান। কোনো কিছুতে এখন আর জিরো চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মিশনারিতে যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল আগে অনেক জায়গায় 1। 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েই বাজেট করা হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দুর্নীতি করার মতো খাতগুলোতেই বাজেট বরাদ্দ বেশি, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, বিদেশ থেকে ঋণ নিয়ে তা আবার বিদেশেই পাচার করা হচ্ছে। এমপি আনার হত্যা মামলার আসামি সিয়ামকে নেপাল থেকে পশ্চিমবঙ্গে ফেরালো সিআইডি। জিহাদকে কারাগারে পাঠালেন বারাসাত আদালত। 200 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিল লাইফস্টাইল ব্র্যান্ড হুর। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যমুনা গ্রুপ, বললেন এমপি সুমন। ভালো লেগেছে, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। খুশি লাগছে, কারণ সবাই তো আসলে GPA-5টা পায় না, আমরা পেয়েছি। আমরা অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আমরা তাইলে তো আমার যে দায়িত্ব 100টা ছেলে মেরে পাঠায় বলতে পারবো, যে দায়িত্ব আমার নেওয়ার কথা, আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। আরও কয়েক মাস সংকোচনমূলক নীতিতে থাকবে সরকার, উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংবাদ সম্মেলনে তিনি জানান, 2025 সালে যোগ দেওয়া সরকারের সব কর্মচারীকেই সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হতে হবে। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সংশোধন হবে আইন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক পর্যায়ে অর্থনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান অর্থমন্ত্রী। পড়েন নাই, এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন। আরও একটু পরিডোরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদের। মূল্যস্ফীতির চাপে দরিদ্র হচ্ছে মানুষ, ব্যাংক খাতে দুর্দশা, রাজস্ব আদায়ে স্রোতগতি, ডলার সংকট সহ বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করাতেই এভাবেই মেজাজ হারান অর্থমন্ত্রী। দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। সাংবাদিকদের করা বেশিরভাগ প্রশ্নই অন্যদের দিকে ঠেলে দেন। সেগুলো খবরও রাখেন না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি অস্ত্র হিসেবে ধরে রেখেছেন অর্থমন্ত্রী। দাবি করলেন, সরকারের নেয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল
আরও কিছুদিন চলমান থাকবে। ঘাটতি মেটাতে বাজেটে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কি কমে যাবে? জানালেন, সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করেন, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে নগদ অর্থ বা তারল্যের সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট চলমান প্রক্রিয়া, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধে সংশোধন করা হবে আইন। তারল্য সংকট এটা কিন্তু থাকছে না। কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ডলার সংকট মোকাবেলায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাশ হয়েছে, যেখানে অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে, এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে। সর্বজনীন পেনশন স্কিমে সবাইকে অন্তর্ভুক্তির প্রত্যয় ব্যক্ত করা হয়। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ করায় সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য বর্জন করেন সাংবাদিকরা। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। বেনজির আহমেদ চাইলেও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করতে পারবেন না, কেননা তার সম্পদ অনুসন্ধান ফৌজদারি বিধির আওতায় চলে গেছে, জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো ক্ষেত্রেই জিরো ট্যাক্স থাকবে না। সরকার ঋণ না নিলে ব্যাংক কিভাবে ব্যবসা করবে, সেই প্রশ্ন ছুড়ে দেন অর্থ উপদেষ্টা। সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন টক অব দ্য কান্ট্রি। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিভিন্ন জেলায় শত শত একর জমির মালিক হলেন, সেই প্রশ্ন মুখে মুখে। অভিজাত এলাকায় বাড়ি ও ফ্ল্যাট তৈরিতেও পিছিয়ে নেই তিনি। এর মাঝেই সরকারের ঘোষণা, আগামী অর্থ বছরে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা যাবে। প্রশ্ন হচ্ছে, বেনজির আহমেদ কি একই সুযোগ পাবেন, বা পেলেও কি তা যৌক্তিক হবে? ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়া পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ ঘোষণা করে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট করেন, আগামীতে খুব বেশি কর অব্যাহতি মিলবে না। তার মতে, যারা কালো টাকা তৈরি করেন তা মূলত ভোগবিলাসের জন্য, দেশে বিনিয়োগের জন্য নয়। কোনো কিছুতে এখন আর জিরো চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মিশনারি যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল আগে অনেক জায়গায় 1 ছিল। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে চাইলে বেসরকারি খাত কিভাবে টিকে থাকবে? ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেজন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে, তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে রেশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন পাবে 30 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাজেটের পরের দিন বাজারে এসে ক্ষুব্ধ ক্রেতারা। অভিযোগ, বাজেটের সাধারণ মানুষের প্রত্যাশার স্থান পায়নি, লাগাম টেনে ধরা যায়নি নিত্যপণ্যের দামে। পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সবজির বাজারে অস্থিরতা লেগেই আছে। তাদের দাবি, নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনুক সরকার। পণ্যের দাম কমে আসবে কিংবা বাজার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এমনটাই। কিন্তু কাঁচা বাজারে এসে নিত্যপণ্যের চড়া দামে সীমিত আয়ের মানুষের হতাশা কমছে না। দাম কমবে, অর্থমন্ত্রী এমন আশায় কথা শোনালেও বাজেট এমন দিক নির্দেশনা খুঁজে পাচ্ছেন না ভোক্তারা।
আমরা সৎ পথে থেকে ইনকাম করি 30% ট্যাক্স, আর যারা চুরি করে তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করতেছে টাকা। এটা তো কোনো বিচার হলো না। বিচার হলো কি দিছে? কিছুই দেয় না। জনসাধারণ যেগুলো জিনিস ইউজ করে সেগুলোর উপর আরও ট্যাক্স বাড়াইছে। বাজেট তো জনসাধারণের পক্ষে থাকার কথা, জনসাধারণের বিপক্ষে চলে গেলে সেই বাজেট তো গণমুখী বাজেট হবে না। কিন্তু আমাদের এক্সপেকটেশন গভর্নমেন্টের কাছে যে বাজেট সবে মাত্র পেশ হয়েছে, কিন্তু এগুলি রিভিশন হবে এটা আমরা আশা করি। কাঁচা বাজারে সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। বেড়েছে আলু, পেঁয়াজ ও আদার দাম। সরবরাহ কমছে সবজির। আলু প্রত্যেক দিনে বস্তায় কেজি প্রতি 1 টাকা বাড়ে, পেঁয়াজের বাড়তি, আর আদা রসুন এই এটা বলতে পারিনি কি জন্য বাড়ছে। বাজারের প্রভাবটা এখন অনেক ক্রাইসিস, যেমন মালের অনেক সংকট, যেমন দামটা বেশি। আগে ছিল 60 টাকা, সেই মাল এখন 80 টাকা। ভালো ভালো বড় বড় ব্যবসায়ীদের হাতে আছে সিন্ডিকেট করা স্টোরের মাধ্যমে, কিন্তু এই যে এখন মাল ছাড়তেছে না, অল্প অল্প বাজার ক্রাইসিস রাখতেছে। আমরা লাগবে 100 মন, এখানে দিচ্ছে 70 মন থেকে 60 মন। চড়া দামে স্থির মাছের বাজার, হেরফের হয়নি ডিমের দামেও। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে চলমান অর্থনৈতিক সংকটকে আমলে নেওয়া হয়নি, তাই সেখান থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনাও নেই। নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার কোনো উদ্যোগ নেই বাজেটে, বরং অনেক ক্ষেত্রে কর বৃদ্ধিতে চাপে পড়বেন। গবেষণা সংস্থা সিপিডির বাজেট পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। সংস্থাটি মনে করে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে দুর্বৃত্তদের। কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক। বরাবরের মতো বাজেট পেশের পরদিনই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। প্রস্তাবিত বাজেটের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। একটি নতুন সরকারের নতুন বাজেট বলে মনে হয়নি। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের ধারাবাহিক পতন, অর্থনীতিতে অস্থিতিশীলতা, বাজেট প্রস্তাবে এসব ক্ষতকে আমলে নেওয়া হয়নি বলে মনে করে সিপিডি। আর তাই সংকট থেকে বেরিয়ে আসার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, রাজস্ব আয় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাষী। এর কোনোটাই অর্জন করা সম্ভব নয়। কিভাবে প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়ানো হবে তার কোনো ব্যাখ্যাও নেই প্রস্তাবিত বাজেটে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 5.6, আরেকজন বলেছে 5.7 হবে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী, এবং এটা কোথা থেকে আসবে? দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেই প্রস্তাবিত বাজেটে। এমন কিছু খাতে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে যা উল্টো চাপে ফেলবে নিম্ন ও মধ্যবিত্তদের। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর যে তথ্য দেয়া হচ্ছে তাও সঠিক নয়। পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত বরাদ্দ অনেক কম। ওএমএসে বরাদ্দ কমানোরও সমালোচনা করেছে সংস্থাটি। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। একটা হলো মূল্যস্ফীতি আর একটা হলো মূল্যস্তর। মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে। তারপরে যদি তার হারটা কিছুটা কমেও স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে। সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেছে সিপিডি। এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক। করখেলাপি, ঋণখেলাপি এবং দুর্বৃত্তদের জন্য এটি এক ধরনের প্রণোদনা বলেও মনে করে সংস্থাটি। এটা অবশ্যই সাংঘর্ষিক, নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ না। তার কারণ এইটা যারা আপনারা জানেন যে বছরের পর বছর এটা দিয়েও কিন্তু খুব বড় আকারের যে টাকা আসছে তা কিন্তু না। আমি যদি এখন যদি টাকা না দিয়ে আমি যদি পরে দিয়ে আরো কমে দিতে পারি, 30%-এর জায়গায় 15%, তাহলে আমি এই কষ্টটা কেন করতে যাব? এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। 2024-25 অর্থ বছরের বাজেটকে সংকটের সময় সাধারণ বাজেট হিসেবে মন্তব্য করেছে সংস্থাটি। সংকোচনের চাপ পুরোটাই ফেলা হয়েছে সাধারণ মানুষের উপর। সরকারি খাতে কিচ্ছতা সাধনের কোনো লক্ষণ নেই। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে আরও বরাদ্দ বাড়ানো উচিত বলেও মনে করে সংস্থাটি। খুবই স্পষ্ট যে সরকারের আর্থিক সক্ষমতা কিন্তু কমে গেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে 6 দফা দিবসে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ কত আছে সেদিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানোই ছিল সরকারের লক্ষ্য। বিশ্বের নানা সংকটের ধাক্কা এখনও দেশের অর্থনীতিতে রয়েছে বলে জানান শেখ হাসিনা। এখন খুব সীমিত ও সংকুচিতভাবে সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং। নিজেদের যা আছে তা দিয়ে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা 29 বছরে কোনো উন্নয়নই করতে পারেনি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। এর আগে 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফা ঘোষণার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। 6 দফা দিবসে বাঙালির অধিকার আদায়ের ইতিহাস স্মরণে ভোরে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মাইলফলক ছিল 1966 সালের 7 জুন। 6 দফা যদি না হতো তাহলে 69-এ 6 দফা ভিত্তিক 11 দফা গণ বিস্ফোরণ, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। জাতির পিতার হত্যাকারীরা বাঙালির সকল অর্জনকে নির্বাসনে পাঠাতে চেয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, 7ই মার্চ নির্বাসনে এবং 7ই জুনও নির্বাসিত হয়ে যায়। কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এই বাজেট কালো টাকা সাদা করার বাজেট। কিভাবে দুর্নীতি আরও বেশি করা যাবে, এটি তার বাজেট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব এই কথা বলেন। অভিযোগ করেন, বাজেটে দুর্নীতি করার মতো খাতগুলোতে বরাদ্দ রাখা হয়েছে। বলেন, সরকার মিথ্যার উপর টিকে আছে, তাদের দেয়া সব পরিসংখ্যান ফলস। তিনি বলেন, এখন বাজেটও বেনজির, সরকারের সবকিছু এখন বেনজির বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, বিদেশ থেকে ঋণ নিচ্ছে সরকার, সেই অর্থ আবার বিদেশেই পাচার করা হচ্ছে বলেও জানান তিনি। মিথ্যার করে দিয়ে আছে, অল স্ট্যাটিস্টিক্সের বলস বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার করে বসে আপনি প্ল্যানিং করবেন, যা আপনার সঙ্গে ভুল আসবে, ভুল চলে যায়। আমার কথা নয় তো, আপনি দেখুন যে কিছুদিন আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট, বেনজিরটা সব দিক দিয়ে। চট্টগ্রামের আনোয়ারায় একই স্থানে কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 8 জন। বিকেলে উপজেলা সেন্টার নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও
আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের একটি গ্রুপ। একই স্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের আরেকটি পক্ষ। এই নিয়ে বেঁধে যায় সংঘর্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডির হেফাজতে রয়েছে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যাকাণ্ডের অপর অভিযুক্ত সিয়াম। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে বারাসাত আদালতে তোলা হবে। শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির রাজ্য সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সেখানে নেন সিআইডি কর্মকর্তারা। দুপুরে অন্যতম আসামি জিহাদ হাওলাদারকে আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জন্য কারা হেফাজতে পাঠান আদালত। দমদম কেন্দ্রীয় কারাগারে তাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। এমনকি তাকে নিয়ে তল্লাশি অভিযানে যেতে পারবে। আজ জিহাদের পক্ষে সরকার তরফ থেকে নিযুক্ত আইনজীবী জিহাদের জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করেন। এদিকে ঢাকায় আজ এক ব্রিফিংয়ে আনার হত্যাকাণ্ড নিয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, বর্তমানে দুদেশেই তদন্ত চলছে, পরে সিদ্ধান্ত নিয়ে যে কোনো এক দেশে বিচার শুরু হতে পারে। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার 19টি স্কুলের এসএসসিতে জিপিএ 5 পাওয়া 200 শিক্ষার্থীকে সংবর্ধনা পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর। জমকালো আয়োজনে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, যে কোনো সংকট সম্ভাবনায় সবার পাশে থাকবে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের উদ্যোগে হবিগঞ্জে নির্মাণ করা হবে টেক্সটাইল ইউনিভার্সিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, তিনি যমুনা গ্রুপের কর্মী হয়েই কাজ করবেন। মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যখন অনলাইন জগতের ভাইরাল 2 তারকা ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি আর 10 মিনিট স্কুলের সিইও আইমান সাদিক প্রবেশ করে, তখনই শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা। এই অঞ্চলে কৃষির পাশাপাশি গড়ে উঠেছে নানা রকম শিল্প কারখানা। এই এলাকার শিক্ষার মান উন্নয়নে অনেকদিন থেকেই বৃত্তি দিয়ে আসছে যমুনা গ্রুপ। এবার 19টি স্কুলের 200 শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুরের পক্ষ থেকে। এক বর্ণিল আয়োজনে পুরস্কার পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। খুবই ভালো লেগেছে, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। খুশি লাগছে, কারণ সবাই তো আসলে জিপিএ 5টা পায় না, আমরা পেয়েছি। আমরা অনেক শুকরিয়া আল্লাহর কাছে। অনুষ্ঠানের প্রধান অতিথি এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি বলেন, দেশ গঠন থেকে শুরু করে উন্নয়ন অগ্রগতিতে এক সংগ্রামী মানুষের নাম নুরুল ইসলাম। ওনার জন্য দোয়া করে যাই, আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে। আমি কখনো এমন কোনো এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন, এই টাইপের এমপি আমি না। আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো, এটা আপনারা নিশ্চিত থাকবেন। 10 মিনিট স্কুলের প্রধান নির্বাহী আইমান সাদিক মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান। বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের মানুষের প্রেরণার উৎস। একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে, দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। সো আমার বিশ্বাস, যেটা আমাকে বলে গেল একটু আগে, যে আমরা অনেকে এখানে আছি, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই না? আমরা এমপি হব একদিন, যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। যমুনা গ্রুপের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা জানান, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন তারা। তাদের এই জিপিএ 5 পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হচ্ছে তাদের বাবা মা। তোমাদের উন্নতি কামনা করি। যমুনা গ্রুপের দরজা তোমাদের জন্য সারা জীবন খোলা থাকবে। আমাদের যমুনা গ্রুপ, আমরা এখানে আমাদের সবসময় দুস্থ, দরিদ্র এবং ডিসেবল যারা আছে তাদের সাথে যমুনা গ্রুপ আছে এবং থাকবে। অনুষ্ঠান শেষ হয় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, মাধবপুর, হবিগঞ্জ। লিবিয়ায় জিম্মি নাটোরের গুরুদাসপুরের 4 যুবক। 1 সপ্তাহ ধরে পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও। মুক্তিপণ হিসেবে 40 লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা।
এই নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠায় পরিবারগুলো। সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তারা। লিবিয়া প্রবাসী গুরুদাসপুরের বিয়াঘাট চরপাড়া গ্রামের সোহান, তাকে জিম্মি করে এভাবেই চালানো হচ্ছে নির্যাতন। একই এলাকার নাজিম, সাগর ও বিদ্যুৎকেও নির্যাতন করা হয়। সেই ভিডিও স্বজনদের কাছে পাঠিয়েছে অপহরণকারীরা। স্বজনদের দাবি, 4 জনের মুক্তিপণ বাবদ 40 লাখ টাকা দাবি করেছে চক্রটি। বলতেছে আমাদের খুব মারধর করতেছে। আমার মারধর করার কারণে আমরা করছি যে আমরা কোথাও সহ্য করতে পারবো না, দেখি ফোন বন্ধ করে রাখছি। আমার বেটা ঋণ পাওনা করে দেশের বাইরে দিছি। এখন আমার বেটা দেশের বাইরে যায়, এখন ওইভাবে 2 মাস হয়নি, আটকা পড়ে গেছে। সেই মার দিচ্ছে, খুব জ্বালাতন করতেছে, টেকা চাচ্ছে, আর টেকা না দিলে খালি বাড়ি দিচ্ছে, আর ওই ভিডিও কলে খালি পাঠা দিচ্ছে খালি। অপহরণের শিকার 4 জনই হতদরিদ্র পরিবারের। ঋণ করে বিদেশ গেছেন তারা। স্বজনদের বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। 4 জনের 40 লক্ষ টাকা নিয়ে আপনি ইসলামী ব্যাংকে যান, যাওয়ার পরে ওইখানে ম্যানেজারের কাছে আপনি দিবেন। দেওয়ার পরে তখন আমি ম্যানেজারের সাথে কথা বলি কিভাবে টিকা দিতে হয়, সেইভাবে আমি তাক নাম্বারটা দিব। আমার সরকারের কাছে দাবি, তারা সরকার যেন এই ব্যবস্থা দ্রুত নিয়ে তারা আমাদের সন্তান আমাদের কাছে ফিরিয়ে দেয়। পুলিশ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা খবর পেয়ে বিষয়টি মাননীয় পুলিশ সুপার স্যারকে অবহিত করেছি এবং স্যারের নির্দেশক্রমে ভুক্তভোগীদের পরিবারের কাছে গিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেছি। প্রায় 2 বছর আগে বৈধভাবে লিবিয়ায় যান সোহান, সাগর ও বিদ্যুৎ। নাজিম আলী গেছেন 2 মাস আগে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ক্ষমতায় বসে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ। দিয়েছিলেন বায়বীয় ফোন নম্বর। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজি প্রভাব খাটিয়ে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেয়ে যান। সেখানেও দেন উদ্ভট ফোন নম্বর, যার কোনো অস্তিত্ব নেই দেশে। ধরা পড়ে গেলে কি হবে, এই চিন্তা থেকেই 10 বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। আরও জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। বেনজির আহমেদ তার পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকুরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে তার পেশা প্রাইভেট সার্ভিস। আবেদনের 2 দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেনজির, যার মেয়াদ ছিল 2015 সালের 13 অক্টোবর পর্যন্ত। তারপরও 1 বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির আহমেদ। তখনও তার পরিচয় বেসরকারি চাকরিজীবী, অথচ তখন তিনি ডিএমপি কমিশনার। দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2020 সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তিনি। তখন তিনি র্যাবের মহাপরিচালক। তখনও পাসপোর্টে পেশা তার বেসরকারি চাকরিজীবী। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। সে আবেদনে ফোন নম্বরও দেন ভুয়া। কি করে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি? জানা যায় কোনোবারই সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেনজির আহমেদ। আবেদন ফর্ম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। সবশেষ পাসপোর্টে বিষয়টি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদন, চাওয়া হয় বিভাগীয় অনাপত্তিপত্র। সেসব তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে পেয়ে যান সবশেষ পাসপোর্টটি। সাবেক এই পুলিশ প্রধান পাসপোর্টে আড়াল করেছেন পুলিশেরই পরিচয়, নেননি সরকারি চাকরিজীবী পরিচয়ের নীল রঙের অফিসিয়ালটি। সুযোগ থাকার পরেও কেন তিনি নেননি লাল পাসপোর্ট? প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশ ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ করা যায়, অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ থাকে না। ক্ষমতার অপব্যবহার করে এ নজিরই তৈরি করেন বেনজির। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে এই ঘোষণা দেন তারা। এ সময় পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছে এনডিএ জোট। এর পাশাপাশি জোটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
एनडीए के सभी सांसदों को संबोधित करेंगे। শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রবেশ করতেই নানা স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান এনডিএ নেতারা। পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন জোট নেতারা। বৈঠকে ভাষণ দেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আলোচিত মুখ নীতিশ কুমার। এনডিএ জোটের ক্ষমতাসের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী এই নেতা জানান তিনি এবং তার দলের পুরোপুরি সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। বিরোধীরা ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নতিই করেনি, তাই এবারে নির্বাচনে তারা যাও বা কিছুটা জয় পেয়েছেন, আগামী নির্বাচনে তার কিছুই পাবে না। অন্যদিকে আরেক কিংস মেকার চন্দ্রবাবু নাইডু তার দলের জয়ের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের। আমি অনেক নেতা দেখেছি, কিন্তু নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি নতুন মেয়াদে মোদী ভারতের অর্থনীতিকে বিশ্বের সেরা অর্থনীতিতে পরিণত করবেন। পার্লামেন্টারি কমিটির বৈঠকে মোদী বলেন জয়ী জোটের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনে ব্যর্থ হয়ে এসব প্রচারণা চালাচ্ছে বিরোধীরা। গেল 3 দফা নির্বাচনের ফল দেখুন, তাহলেই বুঝবেন জনতা আমাদের কতটা সমর্থন দিয়েছে। অথচ কংগ্রেস এতবার চেষ্টার পরও 100 ঘরও পার করতে পারেনি। এদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে আরও কিছু ছোট দল এবং স্বতন্ত্র এমপি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে এর ফলে এনডিএর আসন দাঁড়াবে 303-এ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জর্ডানের প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে শুক্রবার সময় রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলের আকাবা শহরে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় তিনি ঠিক কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। সন্দেহভাজন হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা কর্মীরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলেরই পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন আছে, তখন এই ম্যাচের ফলাফলের উপর সুপার ওভারের ভাগ্য গতিপথ নির্ধারিত হতে পারে। বিশ্বকাপ মিশনের আগে টাইগাররা ইনডোরে অনুশীলন করলেও লঙ্কানরা স্টেডিয়ামের নেটে ঝালিয়ে নিয়েছে নিজেদের। টুর্নামেন্টের আগে হতাশা ভুলে নতুনভাবে শুরু করতে চান নাজমুল শান্ত। আর বিশ্বকাপ মিশন হার দিয়ে শুরু করলেও বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার কথা জানান লঙ্কান ব্যাটিং কোচ থিলান কামদাম্বি। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর 6:30টায়। প্র্যাকটিসে জানতে জায়গায় ল্যাকিংসে সবাই 100% দিচ্ছে এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাদের মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশন নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে। আমরা বাংলাদেশের সাথে বেশ কিছু ম্যাচ খেলেছি যেখানে আমাদের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে। আমাদের শক্তিমতো খেলতে পারলে জিততে পারবো। প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাই। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।